বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশ ভারত সম্পর্ক আওয়ামী লীগ সরকারের সময় যতটা বন্ধুত্বপূর্ণ ছিল, তাদের পতনের পর থেকে ঠিক ততটাই তিক্ত। বিভিন্ন সময়ে সম্পর্কের অবনতির চিহ্ন দেখা গেছে অনেকটা প্রকাশ্যেই। বিমস্টেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী আলোচনা করবেন না, এমনটা ভারতের দিক থেকে জানানো হলেও শেষ পর্যন্ত আলোচনা হয়েছে। কিন্তু এতে কি সম্পর্ক সহজ হওয়ার কোনো চিহ্ন দেখা যাচ্ছে? এই বৈঠকটা খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটা দুই দেশের মানুষের এবং অংশীদাররা যারা দুই দেশের সুসম্পর্ক চান তাদের একটা ইতিবাচক সংকেত দেয়। দুই দেশের জটিলতা আর ভুল বোঝাবুঝির পরিস্থিতিতে এমন বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কে ভালো প্রভাব রাখে। 40 মিনিটের মিটিং, আমার ধারণা এটি অনেক কিছু সহজ করার সুযোগ তৈরি করেছে। নেতৃত্ব পর্যায়ে সরাসরি আলোচনা অন্যান্য বিষয়কেও ঠিক করতে সাহায্য করে। অগাস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হলেও শীর্ষ নেতাদের বৈঠক এই প্রথম। সম্মেলনের ফাঁকে হওয়া এই বৈঠকে কোনো চুক্তি হওয়া বা সেরকম কোনো পরিবর্তন দেখা যায়নি। তবুও সম্পর্ক এগিয়ে নিতে এর প্রভাব রয়েছে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা যখন হয়, একটা পারস্পরিক দায়বদ্ধতা তৈরি হয়। কিন্তু এবার কি কথা বলেছেন যদি আমি আসি, তারা আগে যে যার কথা বলেছেন তারা দুইজন ঠিক একই পুরনো কথায় পুনরাবৃত্তি করেছেন। তার অর্থ হচ্ছে তাদের অবস্থানগত কোনো পরিবর্তন লক্ষণীয় হয়নি। কিন্তু আমার ধারণা তারা পরস্পরের প্রত্যাশা এবং তাদের পরস্পর কি ভাবছেন সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে, তার একটা ধারণা তারা পেয়েছেন দুই পক্ষই। বৈঠকে ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও ভারতের ভিসার বিষয়ে দুই দিক থেকে কিছু শোনা যায়নি। অগাস্ট মাস থেকে জরুরি ভিসা ছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। দুই দেশের মানুষের মাঝে সম্পর্কে জোর দেওয়ার কথা ভারত বললেও কার্যত এ নিয়ে কোনো পদক্ষেপ এখনো লক্ষণীয় না। তবু এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। এখনের বৈঠকে তো তাই মনে হচ্ছে যে একটু সমঝোতা হওয়ার চিন্তা করতেছে হয়তোবা। হাসিনাকে ফার্স্টে দেশে এনে বিচারের মুখোমুখি করাটাই আমার মনে হয়েছে ইন্ডিয়ানের সাথে বাংলাদেশের পিপল টু পিপল রিলেশনশিপের বিল্ড আপ হওয়ার একটা ফার্স্ট স্টেপ হতে পারে। প্রতিবেশী দেশ আর দূরে তো না, যেহেতু কাছে, সমাধান হয়ে যাওয়াটা সম্ভব। এটা তো সমঝোতার মাঝে আসা দরকার। মেডিকেল ভিসায় আমরা যাই, আমাদের প্রচুর বাঙালি রোগী আছে ওখানে, যেটা আমি দেখে আসছি আর কি নিজে। অবশ্য গত 1.5 দশকে ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশের অনেকের মাঝে ক্ষোভের জায়গাও রয়েছে। এদেরকে তো চীনা বড় কঠিন। ভারতের যে রাজনৈতিক যে কাঠামো আমরা দেখতেছি এখন, আমার কাছে মনে হয় বেশ একটা সুবিধাজনক এরা আগাইতেছে না, যেহেতু এদের মিডিয়ার মাধ্যমে আমরা যে জিনিসটা পাইতেছি। ভারত জীবনে আমাদের ভালো দেখে নাই, দেখবে না। যা দেখাচ্ছে এটা হইলো লোক দেখানো এবং কি পলিটিক্স অবলম্বন করতেছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জন্য একটি নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো। আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ এ নিয়ে বললেও ভারত কিছু বলেনি। এ নিয়ে ভারতের মনোভাব নেতিবাচক ছিল না উল্লেখ করে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদিও তার পর্যবেক্ষণ ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র। একটা জিনিস আমাদের সকলেরই মনে রাখা দরকার, ভারত বাংলাদেশ সম্পর্কটা সংবেদনশীল একটা জায়গায় আছে। কাজেই এখানে অত্যন্ত সাবধান পারস্পরিক বিশ্বাসের জায়গাটা বজায় রেখেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এখানে যত কম কথা বলা যায়, অপ্রয়োজনীয় কথা বলা যায়, ততই আমি মনে করি উপাদেয়। এবং এটা কূটনীতি, যারা কূটনীতির সাথে পেশাগতভাবে কাজের সাথে সম্পৃক্ত, যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তাদের হাতে এই বিষয়টা ছেড়ে দিলেও মনে হয় উত্তম হবে আমাদের জন্য। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে এই বৈঠকের পরও ভারত ইতিবাচক হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই বিষয়টি ভারতের জন্য একটি অস্বস্তি বা জটিলতার জায়গা হয়ে দাঁড়িয়েছে।
ভারতের সাধারণ ভিসা বন্ধ হওয়া ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কে খুব পরিবর্তন হয়নি, বাণিজ্য অব্যাহত আছে। আর হাসিনার প্রত্যর্পণের প্রশ্ন আসলে এটা এমন বিষয় যেটা খুব একটা ফলপ্রসূ না। সম্ভবত ভারত তাকে প্রত্যর্পণ করবে না। ভারত বাংলাদেশ উভয়েরই এমন বিষয়ে যেগুলো ফলপ্রসূ হবে না সেদিকে জোর না দিয়ে যেগুলো এগিয়ে নেওয়া সম্ভব সেদিকে দেখা ভালো, যেমন ভিসা স্বাভাবিকীকরণ। শীর্ষ নেতাদের বৈঠক থেকে নীতিগত বা অবস্থানগত তেমন প্রভাব দেখা না গেলেও একে অন্তত সম্পর্ক কিছুটা সহজ হওয়ার সূত্রপাত হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক সহজ হওয়ার বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বিবেচনা থাকলেও তাদের ভাষায় আগেকার মতো নতজানু নীতি চান না বলেও জানান অনেকে। এখন দুই দেশের সংবেদনশীল সম্পর্ক সহজ করতে জটিল হিসেব নিকেশের সমাধান কতটা সম্ভব হবে সেটা এখনই বলা যাচ্ছে না। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। এই ভিডিওটি গত 23 মার্চের, যেখানে গাজায় 15 জন জরুরি সেবাদানকারীকে ইসরায়েলি সৈন্য কর্তৃক গুলি করে হত্যার মুহূর্তটি ধরা পড়েছে। 5 মিনিটেরও বেশি সময় ধরে ওই কর্মীদের উপর গুলি চালানো হয়। জাতিসংঘ জানিয়েছে এই ঘটনার 1 সপ্তাহ পরেও নিহতদের মৃতদেহ উদ্ধার করতে দেওয়া হয়নি। যদিও তখন ইসরায়েল এক বিবৃতিতে বলেছিল গাড়িগুলি হেডলাইট বা জরুরি সংকেত ছাড়াই সন্দেহজনকভাবে চলছিল, কিন্তু এখন স্পষ্ট যে এটি মিথ্যা ছিল। 7 এপ্রিল প্যালেস্টাইনের রেড ক্রিসেন্ট কর্তৃক প্রকাশিত এই ভিডিওতে ইসরায়েলের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা গেছে এবং ইসরায়েল এরপর থেকে তার সুর পাল্টানোর চেষ্টা করছে। হত্যার পর ইসরায়েলি বাহিনী নিহতদের একটি অগভীর কবরে পুঁতে রাখে। সেখানে এক অ্যাম্বুলেন্স কর্মীর পকেটে পাওয়া ফোন থেকে ভিডিওটি উদ্ধারের পর আসল ঘটনা প্রকাশ পায়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী বলা শুরু করেছে এটা তাদের একটা ভুল ছিল, কিন্তু ভিডিও দেখে বোঝা যাচ্ছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যানবাহনগুলোর হেডলাইট এবং জরুরি সংকেত চালু ছিল এবং জরুরি কর্মীদের একজনকে অন্ধকারেও দৃশ্যমান এমন জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। এর কিছুক্ষণ পর 5 মিনিট ধরে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। ওই সময় ভিডিও ধারণকারী ব্যক্তি প্রার্থনা শুরু করেন এবং বলেন যে আমি শুধুমাত্র মানুষকে সাহায্য করতেই এই পথটি বেছে নিয়েছিলাম। অ্যাম্বুলেন্সের বহরটি মূলত গাজার দক্ষিণ দিকে যাচ্ছিল। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে এই বহরটি আরেকটি অ্যাম্বুলেন্সের কাছে যাচ্ছিল, যেটি ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছিল। গাড়িটি এখানে রাফা শহরের কাছে থামে। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ পরে ওই একই এলাকার মাটি থেকে মৃতদেহ টেনে তোলা হচ্ছে। এই কাঠামোগুলিকে আক্রমণের ভিডিওতে থাকা কাঠামোগুলির সাথে মিলিয়ে দেখা হয়েছে এবং বোঝা যাচ্ছে এটি সে এলাকা। এই ভিডিওতে দেখা যাচ্ছে নিহতদের ইসরায়েলি বাহিনী IDF গণকবর দিয়েছে। সমাহিতদের মধ্যে একজন ব্যক্তি জরুরি কর্মীর জ্যাকেট পরা অবস্থায় রয়েছেন। একটি দুমড়ানো গাড়িও আংশিক মাটি চাপা দেওয়া রয়েছে। এই ঘটনায় 15 জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্টের 8 জন, সিভিল ডিফেন্সের 6 জন এবং UNRWA এর একজন অজ্ঞাত কর্মী। রেড ক্রিসেন্ট বলছে এখনও একজন নিখোঁজ রয়েছেন। হামলার 1 সপ্তাহ পর ইসরায়েল বলছে নিহতদের মধ্যে অনেকেই হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্য, কিন্তু এর সপক্ষে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। এই ঘটনায় বেঁচে যাওয়া মুনতার আবিদ নামে একজন বিবিসির সাথে কথা বলেছেন। তিনি সেদিন গাজার ভেতরে রেড ক্রিসেন্টের কার্যক্রমের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন গাড়ির বাইরে এবং ভেতরে সব আলো জ্বলছিল এবং এসব দেখে আপনি বলতে পারবেন যে এটি একটি অ্যাম্বুলেন্স এবং যা ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের। গাড়ির সব আলো জ্বলছিল যতক্ষণ পর্যন্ত না আমরা সরাসরি গোলাগুলির শিকার হই। এই ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও মিলেনি। বিবিসি ইসরায়েলি বাহিনী IDF-কে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তারা এর কোনো উত্তর দেয়নি এবং পূর্ববর্তী একটি বিবৃতি পুনরায় পাঠায়, যেখানে তারা বলেছিল এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। নিহতদের একজনের ফোন থেকে পাওয়া এই ভিডিওটি একটি শক্তিশালী প্রমাণ। সেদিন কি ঘটেছিল তার একটা ধারণা পাওয়া যায় এর মাধ্যমে। এসব ঘটনার স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘ এখন চাপ দিচ্ছে, ফলে দিন দিন চাপ বাড়ছে ইসরায়েলি বাহিনীর উপর। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 4 দিনের বিনিয়োগ সম্মেলন করেছে বাংলাদেশ। বাংলাদেশে আমন্ত্রিত বিনিয়োগকারীরা গেল 2 দিন দেশের বিভিন্ন ইপিজেডগুলো পরিদর্শন করেন এবং
তৃতীয় দিনে ঢাকায় আয়োজিত সম্মেলনে যোগ দেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং কিভাবে 1974 সালে দুর্ভিক্ষ কবলিত একটি দেশ গেল 50 বছরে ঘুরে দাঁড়িয়েছে তা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 1974 সাল এমন একটি বছর যেটি আমরা ভুলতে পারি না। Sorry, my words. I cannot bring my word. People died of hunger. ক্ষুধায় মানুষ মারা গিয়েছিল, সারা দেশে দুর্ভিক্ষ ছিল, প্রায় 15 লাখ লোক মারা গিয়েছিল। দেশ হিসেবে আমরা সেখান থেকেই শুরু করেছিলাম। আমরা যদি 1974 থেকে 2025 পর্যন্ত পথ চলার কথা বলি, এটা এক অভূতপূর্ব যাত্রা। এখন আমরা অনেক বড় শিল্প কারখানার কথা বলছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও কারখানা খোলার জন্য। আমরা বড় বাজারের কথা বলছি এবং কর্মঠ তরুণদের কথা বলছি। এ সবই এখনকার বাংলাদেশ, যেটি অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়েছে। That's Bangladesh. Came a long way in a very short time. এ সময় বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকেও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। কি কি খাতে সংস্কারের প্রয়োজন তারও পরামর্শ দেন অনেকে। ঢাকায় সবাই যে চ্যালেঞ্জটির মুখোমুখি হচ্ছে সেটি হলো যানজট, এবং এটি কর্মক্ষমতা ও উৎপাদনের ওপর প্রভাব ফেলছে। আমি এটাও জানি যে ব্রিটেন সহ আরও অনেক দেশের বিনিয়োগকারীরা এখানে ব্যবসার সম্ভাবনা দেখে এবং তাদের বিনিয়োগ বাড়াতে চায়। কিন্তু আমরা ব্যবসায়ীদের কাছ থেকে এটাও শুনেছি যে এখানকার আইন কানুন ও আমলাতান্ত্রিক জটিলতা ব্যবসাকে কঠিন করে তুলছে। সম্মেলনে যোগ দেওয়া দেশি বিদেশি বিনিয়োগকারীরা জানান তারা মূলত এসেছেন কি কি বিনিয়োগ সম্ভাবনা আছে তা দেখতে, পাশাপাশি যারা বিনিয়োগ করেছেন তারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা সরকারকে জানাতে। এই সম্মেলনটি আমাদের ভোগান্তির কথা তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছে। আমরা এগুলো বলেছি, আশা করি এগুলো দ্রুত নিরসন হবে। এখানে নেটওয়ার্কিং অনেক ভালো, বিকজ বিভিন্ন রকম লোক থেকে বিভিন্ন রকম দেশ থেকে এখানে এসেছে, তাদের সাথে যোগাযোগ করতে অনেক সুযোগ আমাদের জন্য। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান বিনিয়োগকারীদের সুবিধার্থে বেশ কিছু সংস্কার কাজ করছেন তারা। আগামীতে ব্যবসা শুরু করতে খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না বিনিয়োগকারীদের। আমরা বিনিয়োগকারীদের অভিযোগগুলো শুনেছি এবং দুটি ভাগ করেছি। এসব সমস্যার সমাধানও ব্যাপক চ্যালেঞ্জিং। প্রাথমিকভাবে আমরা বিনিয়োগ সংক্রান্ত সব সরকারি সংস্থাকে একই ছাতার নিচে নিয়ে আসছি, যেন সব সেবা একই জায়গায় পাওয়া যায়। এরপর সরকারের সাথে বিনিয়োগকারীদের যোগসূত্র তৈরি করতে আমরা প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করব, যেটি সরাসরি সরকার প্রধানকে পরামর্শ দেবে যে ব্যবসায়ীরা কি চায় এবং কিভাবে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা যায়। বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে দীর্ঘদিনের বিনিয়োগ অংশীদার ইয়ং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক দরপতন হয়েছে। শুল্ক আরোপের ফলে বিশ্বজুড়ে তৈরি হওয়া অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি চাই না কোনো কিছু একেবারে তলিয়ে যাক, কিন্তু কিছু সমস্যার সমাধানের জন্য ওষুধও তো দরকার। যেমন আমি বাণিজ্য ঘাটতি সমস্যার সমাধান করতে চাই। চীন, ইউরোপিয়ান ইউনিয়ন সহ আরও অন্যান্য দেশের সাথে বেশ বাণিজ্য ঘাটতি আছে, তাদের অবশ্যই এটা করতে হবে, এছাড়া অন্য আলাপের সুযোগ নেই। ইতিমধ্যে 50টির বেশি দেশ শুল্ক হার কমানোর ব্যাপারে আমেরিকার সাথে মরিয়া হয়ে দেন দরবার করছে বলে জানান ট্রাম্প। তার মধ্যে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি তৎপর বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। চীন, ইউরোপ সহ বিভিন্ন দেশ মরিয়া হয়ে চুক্তি করতে চাচ্ছে, কিন্তু আমি বলেছি তোমাদের দেশের সাথে আমরা বাণিজ্য ঘাটতি রাখতে চাই না। হয় আমরা তোমাদের কাছে বেশি রপ্তানি করব অথবা সমান সমান হবে, কিন্তু ঘাটতি বরদাস্ত করা হবে না, কারণ এটি আমাদের জন্য লোকসান। এই ক্ষেত্রে চীনের সাথে চুক্তি করাটা কঠিন, কারণ তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির পরিমাণ অস্বাভাবিক বেশি।
এদিকে শেয়ার বাজারে টানা দরপতনের কারণে বিশ্ব আরও একটি অর্থনৈতিক মন্দার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। 2020 সালের পর এটি বিশ্বজুড়ে শেয়ার বাজারের সবচেয়ে বেশি দরপতন। এখানে কোনো মন্দা হবে না। কে জানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে শেয়ার মার্কেট ওঠানামা করবে। আমরা আসলে সমৃদ্ধ অর্থনীতির জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত তৈরির কাজ করছি, যেটা আগের সরকার করতে ব্যর্থ হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ নিয়ে আত্মবিশ্বাসী হলেও এশিয়ার শেয়ার মার্কেটে যে দরপতন তাকে রক্তবন্যা বলে অভিহিত করেছেন অর্থনীতিবিদরা। আমেরিকার বিরুদ্ধেও বিভিন্ন দেশ পাল্টা শুল্ক আরোপ করলে এটি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। আমেরিকা নিঃসন্দেহে বড় একটি বাজার, কিন্তু বিশ্বের মাত্র 14-15% আমদানি তাদের উপর নির্ভর করে। সুতরাং এখানে আরও অনেক বাজার আছে যেগুলো হয়তো আস্তে আস্তে বাড়বে এবং মিত্র দেশগুলো আমেরিকার প্রভাব বলয় থেকে বের হয়ে আসবে। এছাড়া বিশ্বে আমেরিকা প্রযুক্তি সেবায় সবচেয়ে বড় রপ্তানিকারক। এখন অন্যান্য দেশগুলোও যদি প্রযুক্তি খাতের উপর বাড়তি শুল্ক আরোপ শুরু করে, সেটা নিশ্চয়ই সুখকর হবে না। পাশাপাশি প্রতিযোগী দেশগুলো এতে লাভবান হতে থাকবে। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের প্রতিবাদে অনেক দেশ মার্কিন পণ্যের উপরও পাল্টা শুল্ক আরোপ শুরু করেছে। তবে বাংলাদেশ, ভিয়েতনাম, তাইওয়ান সহ ছোট অর্থনীতির দেশগুলো পাল্টা শুল্ক আরোপের পরিবর্তে দর কষাকষির মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা করছে। I will never forget that day. I absorbed that pain. I still recall it now. Of my father. Just imagine a human being standing next to his mentor, his master, his friend, shot at such close proximity. 1975 সালের 25শে মার্চ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৌদি আরবের তৎকালীন শাসক বাদশাহ ফয়সাল সাধারণ মানুষের সাথে যখন সাক্ষাৎ করছিলেন, তখন আততায়ীর গুলিতে তিনি মারা যান। তাকে গুলি করেছিলেন তারই ভাইপো ফয়সাল বিন মুসাইদ। সেদিনের স্মৃতিচারণ করছিলেন ডক্টর মেই ইয়ামানি, যার বাবা জাকি ইয়ামানি সে সময় বাদশাহ ফয়সালের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী ছিলেন। I was sitting in my father's apartment, surrounded by his books. He walks in with the most strange, painful look on his face. He walks straight to the dining room and he lets out a scream, and he managed to say one word: musiba, calamity. ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের জন্ম হয়েছিল রিয়াদে 1906 সালের 14 এপ্রিল। তার বাবা ছিলেন বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুল রহমান। ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স যখন মাত্র 6 মাস, তখনই মাকে হারান তিনি। বড় হন দাদা দাদির কাছে। বাবা আব্দুল আজিজ বিন আব্দুল রহমান প্রায়শই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেন এবং বিশ্বাস করতেন যে ফয়সাল বিন আব্দুল আজিজ সেই দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে সক্ষম হবেন। 1922 সালে আসির প্রদেশ নিয়ন্ত্রণের জন্য তাকে সশস্ত্র বাহিনী সহ সেখানে পাঠানো হয়। সেই রণনীতি সফল হয়েছিল। এরপর 1926 সালে তাকে হেজাজের ভাইসরয় করা হয় এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল আজিজ বিন আব্দুল রহমানের মৃত্যুর পর বাদশাহ হন তার বড় ছেলে সৌদ এবং যুবরাজ হন ফয়সাল বিন আব্দুল আজিজ। দেশ পরিচালনার ক্ষেত্রে বাবার মতো নিয়ন্ত্রণ ছিল না নতুন বাদশাহ সৌদের। দেশীয় ও বৈদেশিক নীতির বিষয়েও তার উল্লেখযোগ্য কোনো অভিজ্ঞতা ছিল না। সৌদি রাজপরিবারও শিগগিরই তা বুঝতে সক্ষম হয়। এ কারণেই তার উপর যুবরাজ ফয়সালকে প্রধানমন্ত্রী করার এবং তাকে আরও ক্ষমতা দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়। ততদিনে মিশরের শাসককে ক্ষমতাচ্যুত করে সেখানকার ক্ষমতা নিজের হাতে তুলে ফেলেছিলেন গামাল আব্দুল নাসের। সৌদি আরবেও সেরকম ঘটনা ঘটতে পারে ভেবে আশঙ্কা করা হচ্ছিল। অন্যদিকে বাদশাহ সৌদ ও যুবরাজ ফয়সালের মধ্যে ক্ষমতার লড়াই অব্যাহত থাকে। 1960 সালের ডিসেম্বর মাসে যুবরাজ ফয়সাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে এর কিছুদিনের মধ্যেই তিনি আবারও পারিবারিক সমর্থন লাভ করেন এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সে দফায় এক পর্যায়ে বাদশাহ সৌদকে তার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য দাবি জানান যুবরাজ ফয়সাল। তখন সৌদি আরবের ধর্মীয় বিশেষজ্ঞরা যুবরাজ ফয়সালের পক্ষে দুটো ফতোয়া জারি করে বার্তা দেন যে দেশের মঙ্গলের জন্য বাদশাহ সৌদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত। বাদশাহের পরিবারের সদস্যরাও সেই ফতোয়া সমর্থন করেন।
1964 সালের 2 নভেম্বর সৌদি আরবের শাসক হিসেবে ক্ষমতায় আসেন ফয়সাল বিন আব্দুল আজিজ। ফয়সাল বিন আব্দুল আজিজ বাদশাহ হওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। ক্ষমতায় আসার সাথে সাথে প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতে বাদশাহ নির্বাচনের জন্য একটা কাউন্সিল গঠন করেন তিনি। উদ্দেশ্য ছিল পরবর্তী বাদশাহ কিভাবে নির্বাচিত হবেন তার স্থায়ী সমাধান করা এবং পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ও তার সৎ ভাইদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা। ক্ষমতায় এসে তিনি বেশ কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছিলেন যা জনসাধারণের মাঝে তাকে গ্রহণযোগ্যতা অর্জন করতে সহায়তা করেছিল। এসব পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল 1962 সালে সৌদি আরবে দাস প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা। এছাড়া বাদশাহ ফয়সাল সৌদি আরবে মেয়েদের স্কুলে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন। King Faisal was also distinctive because there is polygamy, but King Faisal had one wife at a time. Queen Effat started education for girls in the Kingdom of Saudi Arabia, and I am proud to say that I was one of the first 9 female students in her school, and King Faisal persuaded the religious establishment that you educate women and they become better mothers. And it was called Darul Hanan, the school of tenderness. সৌদি আরবে যে বিপুল তেল সম্পদ আবিষ্কৃত হয়েছিল সেই সম্পদকে তিনি ব্যবহার করতে চেয়েছিলেন তার দেশের আধুনিকায়নের কাজে। শিক্ষা, স্বাস্থ্য এবং আধুনিক বিচার ব্যবস্থা প্রবর্তনে উদ্যোগী হয়েছিলেন তিনি। 1973 সালে তিনি যুক্তরাষ্ট্রে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন। কিন্তু বাদশাহ ফয়সালের এসব সংস্কারের উদ্যোগকে খুব ভালো চোখে দেখেনি সৌদি সমাজের রক্ষণশীল অংশ। সৌদি রাজপরিবারের যারা কট্টর ধর্মীয় মতবাদের অনুসারী ছিল তারাই এতে ক্ষুব্ধ ছিলেন। 60-এর দশকের মাঝামাঝি বাদশাহ ফয়সাল সৌদি আরবে প্রথম টেলিভিশন স্টেশন চালু করেছিলেন। সে সময় সেই টেলিভিশন স্টেশনে সশস্ত্র হামলা হয়েছিল। ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তারই ভাই, আর তার সেই ভাইয়ের ছেলেই পরে হত্যা করেন বাদশাহ ফয়সালকে। বাদশাহ ফয়সালকে হত্যাকারী ব্যক্তি ফয়সাল বিন মুসাইদ ছিলেন বাদশাহ ফয়সালের সৎ ভাই মুসাইদ বিন আব্দুল আজিজের ছেলে। বাদশাহ ফয়সাল মারা যাওয়ার পর প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তার আততায়ী মানসিকভাবে ভারসাম্যহীন। হত্যাকাণ্ডের পর মন্ত্রিসভার এক বিবৃতিতে তাকে আনুষ্ঠানিকভাবে উন্মাদ বলেও ঘোষণা করা হয়েছিল, কিন্তু চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে ফয়সাল বিন মুসাইদ মানসিকভাবে সুস্থ। We don't know what was the real reason for the assassination of the king, other than the fact that the killer was a disturbed man. I, at the age of 18 at the time, felt the pain of my father. I still recall it now. ফয়সাল বিন মুসাইদ এক সময় পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সান ফ্রান্সিসকো স্টেট কলেজে ভর্তি হয়েছিলেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও কলোরাডো বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছিলেন। বাদশাহ ফয়সালের হত্যাকাণ্ডের সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA জড়িত থাকতে পারে বলে সে সময় সন্দেহ করা হলেও সে সম্পর্কে কখনোই নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তাই ভাইপোর হাতেই কেন বাদশাহ ফয়সালকে জীবন দিতে হয়েছিল সেই কারণ এখনও স্পষ্ট নয়। পরিষ্কার নয় সে সময়ের ঘটনাবলীর সাথে তার হত্যাকাণ্ডের সম্পর্ক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।